তাহলে শুরু করি। আর আমার সরস্বতী পুজো নেই, আমি কাজ করতে করতে অবস্থা খারাপ আমার। চলো শুরু করি তাহলে। দেখো আজকে আমরা করব তোমার হচ্ছে ভারতের ভূ প্রকৃতি, তাই তো? দেখো আমার এখানে ক্লাস তোমার মুখস্থ কম করানো হয়, বোঝানো বেশি হয়, কারণ আমি বেশি মুখস্থ করাই না। মুখস্থ করানো আমি নিজে পছন্দ করি না, আমি মুখস্থ করাই কম, বোঝাই বেশি। বুঝতে পেরেছো? এবার বিষয়টা হলো যে তার জন্য একটু আমার ব্যাচগুলো একটু বড় বড় হয়। বুঝতে পেরেছো? তার জন্য আমার ব্যাচগুলো একটু তোমার বড় বড় হয়। চলো শুরু করি তাহলে। সবাই সাউন্ড টাউন্ড ঠিকঠাক শুনতে পাচ্ছ? দেখো আজকে আমরা পড়বো ভারতের কি তোমার ভূ প্রকৃতি, তাই তো? ভূ প্রকৃতি শব্দটার মানে কি? ভূ মানে কি? পৃথিবী। আর পৃথিবীর প্রকৃতি। তা আমরা তো আর সারা পৃথিবীর ভূগোল পড়ে তো আমাদের কোনো কাজ টাজ নেই। আমাদের লাগবে আমাদের ভারতবর্ষের ভূগোলটা পড়লেই এনাফ। আর স্পেশাল প্রেফারেন্সে আমাদের রাজ্য সরকারের জন্য পড়তে হবে কি ওয়েস্ট বেঙ্গল ভূগোল, তাই তো? এইটুকু পড়লে আমাদের হয়ে যাবে। এবার বিষয়টা হলো যে এই ভূপ্রকৃতি সত্যি কথা বলতে গেলে তোমার হিউজ একটা বড় চ্যাপ্টার এটা। কিন্তু যারা মোটামুটি পড়ালেখা করেছে তারা জানো এর 7টা ভাগ আছে। পুরো ভারতটাকে তোমাকে জানতে হবে। কিন্তু ভারত জানার আগে তুমি যদি ভূপ্রকৃতি পড়বে, তাহলে তুমি যদি ভারত মানে ঠিক আছে তোমাকে ভূপ্রকৃতি পড়তে হবে, ভারত জানতে হবে, ভালো কথা, কিন্তু তোমাকে তাকে ভারত ফর্ম কি করে করলো সেই সম্পর্কে তো জানতে হবে না? তাহলে কি তুমি জানতে পারবে? তুমি যদি ভারত কিভাবে ফর্ম করলো সেইটা যদি তুমি না জানো, দেখো তাহলে তুমি কি করে জানবে? পারবে না। তাহলে আমাদের আগে দেখতে হবে ভারত কিভাবে পৃথিবীতে আসলো। সেটা হলো পৃথিবীর তোমরা এখন যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা হলো আদি পৃথিবীর ছবি। মানে এইটা এখন বর্তমান পৃথিবীর ছবি। এই 5 নম্বর যে ছবিটা সেটা হলো তোমার বর্তমান পৃথিবীর ছবি। কিন্তু দেখো এখানে 5টা ছবি দিয়েছি। বুঝতে পারছো? 5টা ছবি দিয়েছি। দাঁড়াও তো একটু ওয়েট করো, আমার পেনটাপটা সেট করে দিই। এখানে 5টা ছবি দিয়েছি। দেখো এটা হলো 1 নম্বর, এটা হলো 2 নম্বর, এটা হলো 3 নম্বর, এটা হলো 4 নম্বর, এটা হলো 5 নম্বর। প্রথমে কি ছিল জানো? পৃথিবীর সমস্ত স্থলভাগ একসাথে ছিল। ধরো তুমি এক বাটি জল নিয়েছো, নিয়ে তারপরে একটা পাতা ছেড়ে দিয়েছো, পাতা, তাহলে কি পাতাটা ভেসে বেড়াবে না? আর চারিদিকে জল। পৃথিবীও ঠিক ওরকম টাইপের ছিল যে চারিদিকে জল, স্থলভাগ ভেসে বেড়াচ্ছে, তাই তো? স্থলভাগ কি করছে তোমার? ভেসে বেড়াচ্ছে। এরকম হতো। তারপরে কি হয়? এই যে তোমার স্থলভাগের নিচে এক প্রকার স্রোত কার্যকারী হয়, তারপরে কি হয়? এই খণ্ডগুলো ভাঙতে থাকে। তারপরে কি হয়? এই খণ্ডগুলো তোমার ভাঙতে 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 সরে যায়। তা এখন যেখানে তুমি ভারত দেখছো, আগে এখন যে ভারতের আমরা স্ট্রাকচারটা দেখি এই স্ট্রাকচার ছিল না। এইটা ফর্ম করেছে দুটো ভাই। মাইক্রোফোনকে অফ করো, নাহলে সাউন্ড আসছে। এটা কি হয়? দুটো পাত, সেটা হলো ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট আর ইউরেশিয়ান প্লেট। দুটো পাত মুখোমুখি কলিশন হয়, অর্থাৎ মুখোমুখি সংঘর্ষ হয়। হয়ে কি করে? এই এখন যে পৃথিবীটা আছে, পৃথিবী মানে এখন যে ভারতটা আছে সেইটা ফর্ম করে। আগে যে ভারত, দেখো ভারত যদি বলতে হয়, এই যে আমাদের ভারত, দক্ষিণ ভারতের যে অংশটা, এইটাই হলো আসল ভারত। আর এখন যেখানে উত্তর ভারত দেখছো হিমালয়, ও আগে কিছু ছিল না, ওখানে ছিল সাগর, 33 সাগর। কি হয়? এই যে এই পাতটা আগে ছিল অস্ট্রেলিয়ার কাছে, দেখো তো এই জায়গাটা দেখতে পাচ্ছ, এইটা এখন যেখানে অস্ট্রেলিয়া ওখানে ছিল। তারপর বললাম ওই যে স্রোতের ফলে কি হয়? এটা ভাঙতে 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 উপরের দিকে উঠতে থাকে। এখনও হিমালয়ের উচ্চতা বাড়ছে, জানো? হিমালয় কি নবীন ভঙ্গিল পর্বতমালা, হিমালয়ের উচ্চতা তোমার এখনও বাড়ছে, এখনও হিমালয় ইয়ে করছে। কেন? এখনও পাতের মুভমেন্ট ঘটছে। হয়তো আজ থেকে 2000 কোটি বছর পরে এই ভারত নাও থাকতে পারে, চেঞ্জ হয়ে যেতে পারে। তা এই যে পৃথিবীর আগের যে অবস্থা ছিল এর একটা নাম আছে। কি কি তোমার? প্যানজিয়া প্যান্থালাসা। কি কি নাম তোমার? প্যানজিয়া প্যান্থালাসা। এবার কথা হলো স্যার আমার না ঠিক মনে থাকে না প্যানজিয়া কোনটা প্যান্থালাসা কোনটা, তাই তো? প্যানজিয়া হলো সমস্ত স্থলভাগ আর প্যান্থালাস হলো জলভাগ। তাও তোমার মনে থাকবে না যে স্যার আমার মনে থাকছে না, তো আমি এর ঘাড়ে ওকে তুলে দিচ্ছি, ও তার ঘাড়ে ওকে তুলে দিচ্ছি। এটা স্বাভাবিক হওয়া। কি মনে রাখবা? আচ্ছা পৃথিবীতে কি আমাদের জল বেশি না স্থল বেশি? জল বেশি।
আর স্থল কম। ঠিক আগেও আগেও কিন্তু তোমার জলভাগই বেশি ছিল। দেখো এইটুক মাত্র স্থল, দেখো এইটুক মাত্র স্থল আর পুরোটাই জল, তাহলে জল বেশি হলে ওর বানানটাও বড় হবে কি, তাই তো? তাহলে সমস্ত জলভাগকে বলা হচ্ছে প্যানথালাসা, আর সমস্ত স্থলভাগ প্যানজিয়া। প্যানথালাসা জলভাগ, আর সমস্ত স্থলভাগ, স্থল ছোট এর বানানো ছোট, প্যান জিয়া। বুঝতে পেরেছো? প্যান জিয়া আমি এইভাবে লিখি। জলভাগ, জলভাগ, জলভাগকে কি বলা হতো তোমার? প্যানথালাসা, প্যানথালাসা। স্থলভাগ কি তোমার? প্যানজিয়া, প্যান জিয়া। বুঝতে পেরেছো? মনে থাকবে, জল বেশি তাই বানান বড়, আর স্থল ছোট তাই এর বানানো ছোট। আর ভুলবে? ভুলবে না। তাই এইভাবে আমাদের পৃথিবী ফর্ম করে। এখন যেটা আমরা প্রেজেন্ট যে স্ট্রাকচারটা দেখি, এই যে এইটা, এই দেখো এখন এইটা যে তোমাদের আমাদের ভারত, এই যে ভারত, এই জায়গাটাতে ভারত, দেখো ভারতের এই জায়গাটা অনেকটা এই সাথে এর সাথে মিলে যাচ্ছে না, এই জায়গাটার সাথে মিলে যাচ্ছে না, দেখো তো। এইটাই কিন্তু এই যে আমরা যে তোমার আমার কাছে যারা ইতিহাস পড়েছো, প্রথম মানুষের যে আবির্ভাব ঘটে তোমার আফ্রিকার ইথিওপিয়াতে। মানুষের 4টে ভাগ আছে, অ্যাস্ট্রোলোপিথেকাস, হোমো হাবিলিস, হোমো ইরেক্টাস আর হোমো সাপিয়েন্স। আমরা হলাম হোমো সাপিয়েন্স, বুঝলে? অ্যাস্ট্রোলোপিথেকাস যেটা, এইটার আবির্ভাব ভারতে ঘটেনি, মানে একদম প্রথম শ্রেণীর যারা মানুষ। হোমো হাবিলিস থেকে মানুষের ভারতের মানে নিদর্শন পাওয়া গেছে। তা এইটা পাওয়া গেছে কোথায় জানো? মহারাষ্ট্রের বৌরি বন্দরে। আর প্রথম আধুনিক মানুষের নিদর্শন পাওয়া যায় তোমার হচ্ছে হাতনোড়াতে, মধ্যপ্রদেশের হাতনোড়াতে। ওগুলো ইতিহাসে আমি তোমাদের আবার পড়িয়ে দেবো, প্রস্তলিথিকে যে পড়িয়ে দেবো, কেমন? সমস্যা নেই। তো এইভাবে কি হয়, আমাদের পৃথিবী ফর্ম করে। তা বুঝলাম, তোমার তো মনে আসছে স্যার এই যে দুটো পাত তো গেল, এখানে একটা পাত ছিল আর এই উপরে উঠে পাত হলো, আপনি বললেন তো একটা নাম থাকা উচিত, তাই তো? দেখো এখন যেখানে অস্ট্রেলিয়া, এখানে আগে ভারত ছিল, তো এই প্লেটটাকে কি বলা হচ্ছে তোমার? ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট। আর যেখানে এখন হিমালয়, ওখানে ছিল 33 সাগর। ওই দুটো পাতের মধ্যে এইভাবে কলিশন হয়। আমি তোমাদের ছবিতে দেখাচ্ছি, ক্যামেরা অন করছি, ক্যামেরা আমার দিকে তাকাও, দেখতে পাচ্ছ আমাকে? দাঁড়াও, এইটা অন করি, দাঁড়াও, দেখতে পাচ্ছ? দাঁড়াও, 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 দাঁড়াও ভাই, ঝামেলা হয়ে গেছে। কিছুই না, মানে মুখোমুখি আমি দেখাতে পাচ্ছি না গো, আমার ক্যামেরা দাঁড়াচ্ছে না। দাঁড়াও তো, এবার দাঁড়াবে, দাঁড়াও, 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 এবার দাঁড়াবে মনে হচ্ছে, দাঁড়াও। দেখতে পাচ্ছ আবার নিশ্চয়ই? এই যে দেখতে পাচ্ছ, এই যে ধরো এই যে নিচের থেকে আসছে কি ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, আর উপরে কে আছে তোমার? আচ্ছা, উপরে কে আছে তোমার? তোমার হচ্ছে ইউরেশিয়ান প্লেট। এই দুটো প্লেট যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কলিশন হচ্ছে, হতে হতে কি হচ্ছে, এরকম প্রেশার দিচ্ছে, দেওয়ার ফলে এই প্লেটটা বেশি চাপ দেয়, কারণ এটা তো নিচের থেকে আসছে, যেটা তোমার ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট। ভালো করে বোঝো। মিট ক্যান নট, আচ্ছা এটা তো নিচের থেকে আসছে, আর এই প্লেটটাকে, এটা তো ইউরেশিয়ান প্লেট, এ তো বলে তো আমি তো এখানেই ছিলাম বেটা, তুমি আমাকে কেন সরাবে? তখন কলিশনের ফলে এইভাবে এটা উঠে যায়, দেখো এইভাবে উঠে যায়, দেখো। তার ফলে দেখবে হিমালয়ের যে পাটটা, হিমালয়ের স্লোপটা আমাদের ভারতের দিকে বেশি ঢালু। তার ফলে কি, যত নদীগুলো ফর্ম করে সেই নদীগুলো সব আমাদের ভারতের দিকে চলে আসে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এই নদীগুলো কি হয়, আমাদের ভারতের দিকে চলে আসে, তাই এইভাবে তোমার ভারত ফর্ম হয় আর হিমালয় ফর্ম করে। আচ্ছা, কেউ কিছু বলবে? হ্যাঁ, দেখতে পাওনি? এই কেউ দেখতে পাওনি নাকি? আচ্ছা দাঁড়াও, আবার অন করছি, দাঁড়াও রেকর্ডিং, দাঁড়াও অন করছি, দাঁড়াও, এটা পিন করে দিচ্ছি আমি, দাঁড়াও।
দেখতে পাচ্ছ এবার? এই যে ধরো এই যে প্লেটটা, আমি কি বললাম, পৃথিবীর আগে সমস্ত স্থলভাগ এক ছিল, তারপরে কি ওই যে তোমার এক প্রকার স্রোত কার্যকরী হয়, সেই স্রোতের ফলে কি হয় তোমার ওই মানে প্লেটগুলো দূরে সরে যেতে থাকে। তাই এই যে এখন যেখানে হিমালয় দেখতে পাচ্ছ, সেখানে আগে কি ছিল জানো? তেথিস সাগর। সেখানে পৃথিবী মোট 7টা প্লেট আছে, 7টা প্লেটের উপর দাঁড়িয়ে। তা এই যে কি হয়, এই নিচের থেকে একটা প্লেট আসে, সেটা হলো তোমার ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট। এই প্লেটটা এসে ইউরেশিয়ান প্লেটের সাথে কলিশন হয়। ইউরেশিয়ান প্লেট তো আগে থেকে ওখানে ছিল, ইউরেশিয়ান প্লেট সরে না, কিন্তু এই প্লেটটা ক্রমত চাপ দিতে থাকে, মানে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট যেটা নিচে থেকে আসে, সেইটা চাপ দেওয়ার ফলে কি হয়, এইভাবে উঠে যায়, হয়ে এরকম ফর্মটা করে। তার জন্য দেখবে হিমালয়ের ভারতের যে পাশটা, সেই দিকে কি তোমার ঢালুটা স্লোপটা বেশি, তার জন্য যে নদীগুলো তৈরি হয়েছে সেই নদীগুলো বেশিরভাগ সব ভারতের দিকে চলে এসছে। এবার বুঝতে পেরেছো? এই কারোর কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে? বলো। হ্যাঁ হ্যাঁ বলো। তোমার কথা বুঝতে পারলাম না, আবার বলো, শুনতে পেলাম না, বলো। ওটা কোনো খেয়াল নেই, যে তোমার মহি কাজ যেগুলো, কিছু কিছু প্লেট এইভাবে ঢুকে যায়, যে তোমার ছোটনাগপুর প্লেট যেগুলো এইভাবে ঢুকে গেছে, ওই তোমার আরে ওই যে তোমার আসামের ওই দিকটাতে আমাদের যে ওই ওখান থেকে উঠেছে তোমার মেঘালয়টা ওইদিকে, ওটা ওরকম, ওটা বিভিন্ন, তুমি পাতলা হতে পারো ওরকম কোনো সিস্টেম নেই তোমার, বুঝলে? ওটা জাস্ট মূলত বিভিন্ন পীড়ন বা বিভিন্ন আন্দোলনের ফলে হয়, বুঝতে পেরেছো? ওকে। হ্যাঁ গারো খাসি জানতে, ওটা ছোটনাগপুর প্লেটের কিন্তু পার্ট, জানো তো? ওটা কি হয়, এইভাবে ঢুকে গেছে, এইভাবে এইভাবে যে এইভাবে উঠে গেছে, বুঝতে পেরেছো? তাহলে বুঝতে পারলে? ক্লিয়ার হলো কি হলো না বলো? বলো বুঝতে পারলে কি না? চলো, আর যারা আজকে নতুন ক্লাস করছো তারা বুঝতে পারছো তো নাকি? তুমি ক্যামেরা অফ করে দিলাম, তারা বুঝতে পারছো তো? কি হলো রে বাবা, দাঁড়াও। আচ্ছা, যারা আজকে ক্লাস করছো তারা বুঝতে পারছো তো? তাহলে তোমার এইভাবে কি করে ফর্ম করে কি আমাদের ভারতবর্ষ, তাই তো? এই ভারত এইভাবে ফর্ম করার পরে কি হয়, ভারতের মধ্যে আবার 7খান ভাগ হয়ে যায় তোমার, সেগুলো সম্পর্কে বলছি। তা ভারতে কি আছে দেখো, ভারতে কি আছে, পাহাড় আছে, পর্বত আছে, সমুদ্র আছে, নদী আছে, মালভূমি আছে, সমভূমি আছে, তাই তো? তো এইগুলোকে আবার ভাগ করি সমগ্র, দেখো সমগ্র ভারতকে যদি আমি 100 ভাগ করি, মানে ভারতের যা জমি আছে, আমি এরকম একটা গোল করে একটা 100 ভাগ করলাম, বুঝলে? তার মধ্যে সমভূমি যদি দেখি, সব থেকে বেশি আছে 45 পয়েন্ট, ও ভালো কথা, এইটা বলা হয়নি, ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট আর হলো ইউরেশিয়ান প্লেটের কলিশনের ফলে আমাদের ভারত তৈরি হয়েছে, বুঝলে? এইটা লিখে নাও, তারপর ওইটা বলছি। কি হবে তোমার, ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের কলিশনে ইন্দো অস্ট্রেলিয়ান ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট ও ইউরেশিয়ান প্লেটের কলিশনে, ও ইউরেশিয়ান প্লেটের কলিশনে আমাদের ভারত তৈরি হয়েছে, বুঝতে পারছো? তৈরি হয়েছে, কেমন মুখোমুখি বোঝালাম? এবার আমি সমগ্র ভারতকে তোমার হচ্ছে 100 ভাগে ভাগ করলাম, এরকম একটা, ধরো এই ভাগটা হলো পুরো, ধরো এই যে ভাগটা, ধরো এটা হলো পুরোটা 100, বুঝলে? এটা হলো পুরোটা 100, দূর ব্যাং, এটা হলো পুরোটা 100। তার মধ্যে আমি যদি দেখি প্রায় 40
সমভূমি হলো তার মধ্যে কত, সমভূমি হলো 45.30%, বুঝলে, সমভূমি আছে, মোটটা 100 ভাগ। পর্বত আছে 10.7%, পর্বত আছে কত তোমার 10.7%, বুঝলে। আর পাহাড় আছে 18.6%, পাহাড় আছে 18.6%। আর মালভূমি মানে কি, ধরো এই যেটা পাহাড় ভগবানের মাথার থেকে কেটে দিয়েছে, দিলে কি হবে, এরকম হয়ে যাবে না একটা টেবিলের মতো, এইটাকে কি বলা হয় তোমার মালভূমি। তা মালভূমি আছে তোমার 27.7%, মালভূমি কত আছে তোমার 27 কত শতাংশ তোমার 7%। বলো এই অবধি বুঝতে পেরেছো কি পারোনি? যে বুঝতে পারোনি নীল মানে বিনা লজ্জায় আমাকে বলো যে স্যার আমি বুঝতে পারিনি, আমি আবার বুঝিয়ে দেবো। যারা আজকে ডেমো ক্লাস দেখছো তারাও যদি মনে করো যে স্যার বুঝতে পারোনি, বলো আমি বুঝিয়ে দেবো, বলো, কোনো সমস্যা নেই, বলো 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 কোথায় বুঝতে পারোনি ভাই। ক্লিয়ার? সুপ্রিয়া বলছে ক্লিয়ার, সুপ্রিয়া বলছে ক্লিয়ার। আর আমার অন্য অন্য যে ভাই বোনেরা আছে তাদের কি খবর, তারা কি ক্লিয়ার নাকি? যারা আজকে ডেমো দেখছো, সবুজ, সুব্রত তো আমার পুরনো স্টুডেন্ট, তারপরে আরো কে কে আছে দেখি, সবুজ লেপ করলো কেন বুঝলাম না, সব পেইডের স্টুডেন্ট বেশিরভাগই। চলো চলো এই তোমরা বুঝতে পেরেছো তো নাকি, তোমরা বুঝতে পেরেছো তো? চলো এবার আমরা একটু আরেকটা জিনিস দেখব, কি কি সেটা জিনিসটা, সেটা হলো এই যে পাহাড় পর্বত কত কত, মানে এই যে আমি বলছি পর্বত পাহাড়, এটা তো একটা প্যারামিটার আছে যে আমি এর উপরে গেলে সেটাকে পর্বত বলবো, এর নিচে থাকলে সেটাকে পাহাড় বলবো, এর উঁচু থাকলে সেটাকে আমি মালভূমি বলবো, বা এই উচ্চতা থাকলে সেটাকে আমি সমভূমি বলবো। এরকম তো একটা প্যারামিটার আছে নিশ্চয়ই না? আচ্ছা সেই প্যারামিটারটা কি চলো একটু দেখে নিই। আমি একটা ছবি আঁকছি, চলো। একদম যে উঁচু দেখো এইটা হলো পর্বত, মানে একদম যেটা উঁচু সেটা হলো পর্বত। এর থেকে এই ভূমিটা দেখো আর একটু নিচু, এর থেকে এইটা একটু নিচু, এটা আর একটু নিচু, এটা কি তোমার পাহাড়, এটা হলো পাহাড়। আর এর থেকে দেখো আর একটু নিচু, সেটা হলো এই ভূমি। দেখো এটা একটু টেবিলের মতো আকৃতি আঁকলাম, এটা হলো কি, তাহলে কি বলবো আমরা মালভূমি, এটাকে আমরা কি বলবো তোমার মালভূমি। আর নিচে যে ভূমিটা এই যে এইটাকে কি বলবো আমরা সমভূমি, এটাকে বলবো সমভূমি। তাহলে পুরোটা বুঝতে পারলে কি পারলে না বলো? তাহলে নিচে একটা উচ্চতা আছে, তার বেশি হলে সেটাকে আমরা কি বলবো তোমার পর্বত। তাহলে পর্বত কত 2135 মিটারের বেশি যদি হয় কোনো উচ্চভূমি, সেটাকে আমরা কি বলবো পর্বত বলবো, তাই তো? তাহলে পর্বত কত তোমার 2135 মিটারের বেশি, বুঝতে পেরেছো? পাহাড় কি, পাহাড় হলো 915 থেকে 2135 মিটারের মধ্যে, মানে 2135 মিটারের কম হবে কিন্তু 995 মিটারের বেশি হবে, সেটা হলো কি তোমার পাহাড়। পাহাড় কি হবে তোমার 915 থেকে 2135 মিটারের মধ্যে, সেটা পাহাড়। এবার কোনটা হলো সমভূমি, এবার কোনটা হবে তোমার সমভূমি, মালভূমি সরি মালভূমি আছে। মালভূমিটাকে কি হবে তোমার কত থেকে কত, এর নিশ্চয় কম হবে 915 কম হবে, 305 থেকে 915 মধ্যে মিটারের মধ্যে যদি হয় তাহলে সেটা মালভূমি।
কত 305 থেকে 915 মিটারের মধ্যে। তারপরে আছে কে আছে তোমার সমভূমি। সমভূমি কত 305 এর কম, 5 এর কম। বলো এই অবধি বুঝতে পেরেছো কি পারোনি? বলো বলো বলো, জল খাবো, বলো। বুঝলাম না, বলো। শৃঙ্গ, শৃঙ্গ, শৃঙ্গ ওই ধরো এটা হলো পর্বত, বুঝলে? এটা হলো পর্বত, এর একটা পর্বত ধরো, এটা একটা পর্বত। এর কোনোটা এরকম উঁচু আছে, কোনোটা এরকম শৃঙ্গ আছে, এটা এরকম আছে, এরকম আছে, যেইটা সব থেকে উঁচু সেটাকে শৃঙ্গ। এবার বুঝতে পেরেছো তো? ক্লিয়ার তো? বুঝতে পেরেছো তো? ভালো লাগছে তো ক্লাস? তাহলে একটু ভর্তি করাও আর্টস ব্যাচে। বন্ধু বান্ধবদেরকে বলো যে স্যার এরকম ডিটেলসে পড়াই। ও শেষ আর জীবনে হবে না। আচ্ছা আচ্ছা, এই অবধি বুঝতে পেরেছো? আর কোনো সমস্যা নেই? এই ছবিটা মনে রাখবে, পর্বত, পাহাড়, মালভূমি, সমভূমি, কেমন? চলো এবার আমরা আস্তে আস্তে মেন ভূগোলে ঢুকি। দেখো এই যে ভাগ করেছি একটা, সব ভাগ টাগ দেখেছে, এগুলো লাগবে আমাদের পরে। এই যে ভূপ্রকৃতি, মানে আমাদের যে ভারতটা, আমাদের যে ভারত ভূমি, এই ভারত ভূমিটাকে আমরা 7টা ভূমির আকৃতি অনুযায়ী ভাগ করেছি। সে 7টা কি? একদম উপরে চলে যাচ্ছে কি হিমালয়ে বা উত্তরের পার্বত্য অঞ্চল, মানে পার্বত্য মানে পাহাড় বা ওই পর্বত টর্বত। তার পাহাড়ের থেকে নিচে নামলেই আসবে কি সমভূমি অঞ্চল। তারপরে যখন আমি সমভূমির থেকে নিচে নেমে এই দিকে আসব, এখানে কি পাবো তোমার? পূর্ব ভারতের কি পাবো? এখানে তোমার মধ্য পূর্ব ভারতের উচ্চভূমি অঞ্চল। মধ্য, এটা হলো মধ্য ভারত, আর এই পাশটা হলো ছোটনাগপুর রিজিয়ন নিয়ে পূর্ব ভারত। এর হলো কি তোমার উচ্চভূমি অঞ্চল, ঠিক। আর এই জায়গা থেকে শুরু হচ্ছে কি মালভূমি, এই জায়গা থেকে মালভূমি। এটাকে কি বলবো? তোমার দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল। আর এই যে রিজিয়নটা যেখানে তোমার ওই যে আমাদের রাজস্থান আছে, সেটাকে আমরা কি বলবো? তোমার মরুভূমি অঞ্চল। তাহলে কি ভারতীয় মরুভূমি অঞ্চল। আর এই যে ভারতের দুটো পার্ট, একটা হলো পশ্চিম ঘাট আর একটা হলো পূর্ব ঘাট, এই দিকটাকে আমরা কি বলবো? তোমার ভারতীয় উপকূলীয় অঞ্চল। আর ভারতের এই আরব সাগরে কয়টা দ্বীপ আছে? লাক্ষাদ্বীপ। আর এখানে আন্দামান নিকোবর আছে আমাদের, শহীদ, যার বর্তমান নাম কি শহীদ স্বরাজ দ্বীপ, তাই তো? এইটাকে আমরা কি বলবো? তোমার ভারতীয় দ্বীপপুঞ্জ অঞ্চল। তা এই ভাগ নিয়ে এখন আজকে আমরা পড়ালেখা করব। বলো এই অবধি বুঝতে পেরেছ কি পারোনি? আমি জাস্ট তোমাদেরকে বিষয়টা বুঝালাম, এইবার ডিটেলসে আলোচনা শুরু করব। বলো বুঝতে পেরেছো এই অবধি? দেখো এই যে আমাদের ভারত, যে ভাগগুলো বললাম না, সব দেখো এখানে এই ভাগগুলো তোমরা এই ছবিতে দেখতে পাবে, বুঝলে? তারপর এখানে আরো ভালোভাবে দেখতে পাবে। এই যে এই দিক থেকে তোমার বিন্ধ্যা পর্বত গেছে, দেখো হিমালয় হলো নবীন ভঙ্গিল পর্বত, আর বিন্ধ্যা কিন্তু নবীন ভঙ্গিল না। কেন জানো? বিন্ধ্যা আর বড় হচ্ছে না, হিমালয় এখনো বড় হচ্ছে, হিমালয়ের উচ্চতা বাড়ছে। বিন্ধ্যা কি করেছে? বিন্ধ্যা হলো আর্যাবত্য আর দক্ষিণাত্যকে ভাগ করে। আর্যাবত্য আর উত্তর ভারতকে আর্যাবত্য বলে। কেন আর্যাবত্য বলা হয় জানো? এই যে তোমার ভারতের এই যে পশ্চিম দিক থেকে কারা প্রবেশ করেছিল? দেখো ভারতে যত আক্রমণই হয়েছে, সে আর্য বলে, আর্যরা তো ভারতীয় না, ইউরোপিয়ান। বেশিরভাগ মতই বলছে ইউরোপিয়ান আর্যরা। তা এই পাশটা কেন? এই যে তোমার এই দিকটা তুমি দেখো, এইদিকে সমুদ্র, এইদিকে সমুদ্র, এইদিকে সমুদ্র, অর্থাৎ পশ্চিম দিকটাতে দক্ষিণ পশ্চিম সমুদ্র, দক্ষিণ পূর্ব সমুদ্র, উত্তর ভারত পুরোটা বেল্ট হয়ে এইভাবে সমুদ্র আছে। ভারতে ঢোকার পথই তো এইটা। তা আর্যরা যখন এসছিল, বা তুমি দেখো না, তুমি মোগল পাঠান যদি দেখো, বা এই যে যখন তোমার যে যে বংশগুলো আক্রমণ ঘটেছে, বা সুলতান মাহমুদ, যারই বলো না কেন, সব এই দিক থেকে ঢুকে এই দিকটাতে করেছে, দক্ষিণাতে আসতে পারি। কারণ জানো দক্ষিণাতে বিন্ধ্যা পর্বত ছিল,
বুঝতে পেরেছো? দক্ষিণবঙ্গে এই দক্ষিণ ভারতে কে আছে? বিন্ধ্যা পর্বত। আর বিন্ধ্যা পর্বত কি করেছে? আর্যাবর্ত আর দক্ষিণাত্যকে ভাগ করেছে। প্রথম, আমি এটা একটু পৌরাণিক ইতিহাস বলছি, সেটা হলো তোমার প্রথম দক্ষিণ ভারতে যাত্রা শুরু করে আর্যদের মধ্যে থেকে তোমার অগস্ত্য মুনি। সেজন্য দেখবে অগস্ত্য যাত্রা বলে, অগস্ত্য যাত্রা বলে একটা কি পালন করা হয়, ফেস্টিভ্যাল টাইপের পালন করা হয়। এই অগস্ত্য মুনি কি করেছিল? উনি দক্ষিণ ভারতে উনি যাত্রা শুরু করেছিলেন, বুঝতে পেরেছো? আর্যরা প্রথম এসে কিন্তু তোমার উত্তর ভারতের বসতি স্থাপন করে। আর্যাবর্ত যেটা তোমার ছিল ওই যে তোমার ষোড়শ মহাজনপদ, দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল আশমাক, বুঝতে পেরেছো? দক্ষিণ ভারতের একমাত্র যে মানে তোমার হচ্ছে যে জনপদটা ছিল, এটা আমি তোমাদের ইতিহাসে পড়াবো ভালোভাবে, অশমক যেটা নাম। এবার হলো তোমার হচ্ছে বিন্ধ্যা পর্বত, বুঝতে পেরেছো? বিন্ধ্যা পর্বত কিন্তু এখন বড়া হচ্ছে না। তারপরে নর্মদা, সাতপুরা, এই রেঞ্জগুলো আছে দেখতে পারবে, এগুলো আমি সব পড়াবো তোমাদের। তো চলো এইবার আমরা দেখি কেমন। এই যে ভারত এই ফর্ম টর্ম করছে, দেখি চলো। তো উত্তরে পার্বত্য অঞ্চলের মধ্যে, দাঁড়াও তো একটু ওয়েট করো তো, দাঁড়াও। দাঁড়াও একটু ওয়েট করো তো, আমার না স্ক্রিন চলে গেছে, দাঁড়াও। আচ্ছা দাঁড়াও একটু ওয়েট করো, দাঁড়াও আমি একটু ফ্যানটা দিয়ে নিই না, গরম লাগছে প্রচন্ড, দাঁড়াও। আচ্ছা তোমাদের ওইদিকে গরম লাগছে কেমন গো? গরম টরম পড়ে গেছে নাকি? আচ্ছা চলো তাহলে আমরা এইটা বুঝে গেলাম, এই এই ভাগগুলো সব পড়ে নিলাম, তাই তো? এবার আমরা উত্তরের পার্বত্য অঞ্চল নিয়ে পড়বো। দেখো উত্তরের পার্বত্য অঞ্চলকে আবার তিন ভাগে ভাগ করা যায়। কি কি? তোমার হিমালয়, কারাকোরাম আর লাদাখ পর্বত শ্রেণী, বুঝতে পেরেছো? হিমালয়, কারাকোরাম, লাদাখ পর্বত শ্রেণী। হিমালয় কিভাবে সৃষ্টি আমরা তো জেনেছি, যে ওই তোমার কলিশন হয়, তারপরে তৈরি, ওখানে আগে তেতিসাগর ছিল। তাই হিমালয় তুমি এখন যেটা দেখছো এটা একটা স্যাটেলাইট ইমেজ, কিন্তু হিমালয় এইভাবে, হিমালয় এই এখান থেকে শুরু করে এইভাবে বেঁকে অর্ধচন্দ্রাকৃতি হিমালয় তোমার ফর্ম করে দাঁড়িয়ে আছে, বুঝলে? আমরা যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটা দেখি না, এটা কিন্তু হিমালয়ের একটা নিমজ্জিত পার্ট, জানো তো? কি হয়েছে যে ওই যে তখন হিমালয়টা মানে কি বলবো, এই যে তোমার মানে আমরা যেটা পূর্বাঞ্চল বলি, পূর্বাঞ্চলও কিন্তু হিমালয়ের পার্ট, এইভাবে গিয়ে এইভাবে বাঁক নিয়েছে, নিয়ে এইখান থেকে আসতে এই ভিত্তিতে বঙ্গোপসাগর প্রবাহিত হয়েছে। তার ফলে কি, রক রক তো সব সময় সব রকম হয় না, কোনো শক্ত রক থাকে বা কোনোটা নরম রক থাকে, অর্থাৎ শক্ত শিলা থাকে, নরম শিলা থাকে। যে শক্ত শিলাগুলো সেগুলো অবশিষ্ট আছে, যেগুলো নরম শিলা সেগুলো ধুয়ে গেছে, দিয়ে ওই ভূমিরূপ দাঁড়িয়েছে, ওইটাই দ্বীপ। আন্দামান নিকোবরকে পুরোপুরি দ্বীপ বলা যায় না, ওটা কিন্তু হিমালয়ের একটা পার্ট, নিমজ্জিত পার্ট বলতে পারো তুমি। এবার বিষয়টা হলো কি, এইটা দেখতে পাচ্ছ, এইটা হলো হিমালয়। তা হিমালয়, হিমালয় পূর্ব থেকে পশ্চিমে 250 কিলোমিটার, বুঝতে পেরেছো? পূর্ব থেকে পশ্চিমে কি আছে তোমার 250। এই যে পূর্ব, তুমি ধরো কোন একজন ব্যক্তি যদি এইভাবে দাঁড়ায়, তাহলে কি তার মাথা কি হবে? এইভাবে যদি দাঁড়ায় তার কি হবে? তোমার মাথা হলো নর্থ, পা হলো সাউথ, এই হাত হলো, বা হাত হলো ওয়েস্ট, আর ডান হাত হলো ইস্ট। তাহলে কি এই দিক থেকে কি আমি কি বলতে পারি, তোমার এই যে দিক থেকে যেটা যাচ্ছে এটা কি তোমার হিমালয় পূর্ব থেকে বা পশ্চিম থেকে পূর্বে 250 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট, তাই তো? হিমালয়, হিমালয় পূর্ব থেকে পশ্চিমে, পূর্ব থেকে পশ্চিমে, পশ্চিমে 250 কিলোমিটার, পূর্ব থেকে পশ্চিমে 250 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট, বুঝতে পেরেছো? এইটা বলো, ক্লিয়ার হলো? এই যে আরো ছবি দেখতে পাচ্ছ, এই যে এখান থেকে শুরু এইভাবে চলে আসছে, এই নেপাল ফেপাল যদি ঢুকেছে এটা তো আছে, এখান থেকে ঘুরে এইটা আবার বঙ্গোপসাগরে পড়ে চলে এসছে, বুঝতে পেরেছো? তো এইটা, তো চলো আমরা একটু দেখি, হিমালয় তো দেখলাম, তাই হিমালয়ের উৎপত্তি কোথায় জানতে ইচ্ছা করছে তো নাকি? উত্তরে
পশ্চিমের পামির গ্রন্থি থেকে নির্গত হয়ে হিমালয় পর্বতশ্রেণী অর্ধচন্দ্রাকার পশ্চিমে জম্মু কাশ্মীরের নাঙ্গা পর্বত থেকে পূর্বে অরুণাচল প্রদেশের নামচা বারোয়া পর্যন্ত 2500 কিলোমিটার দীর্ঘ স্থান জুড়ে কে দাঁড়িয়ে আছে? তোমার হিমালয়। এর হিমালয়ের আবার ভাগ আছে, মধ্য হিমালয়, পূর্ব হিমালয়, মধ্য হিমালয়, পশ্চিম এরকম ভাগ আছে। ভাগগুলো তোমাদেরকে বলছি, বুঝলে? পূর্ব ও পশ্চিমের দৈর্ঘ্য 250, তারপর উত্তর দক্ষিণের দৈর্ঘ্য যেটা তোমার হচ্ছে পূর্ব পশ্চিম 2500 আর উত্তর দক্ষিণ 250 থেকে 400 কিলোমিটার। কেন হয় সেটা আমি বোঝাচ্ছি, চলো। তাহলে কি তোমার উত্তর পশ্চিমে পামির গ্রন্থি থেকে উত্তর পশ্চিমে পামির গ্রন্থি থেকে উত্তর পশ্চিম পামির গ্রন্থি থেকে নির্গত হয়ে হিমালয় পর্বত অর্ধচন্দ্রাকার পশ্চিমে জম্মু কাশ্মীরের নাঙ্গা পর্বত, যার নাঙ্গা পর্বতের উচ্চতাকে বলতে পারবে? পশ্চিমে জম্মু কাশ্মীরের নাঙ্গা পর্বত, বুঝতে পেরেছো? নাঙ্গা পর্বত এর উচ্চতা কত? 8126 মিটার। 8126 মিটার থেকে পূর্বে অরুণাচল প্রদেশের নামচা বারোয়া যেটার উচ্চতা কত? 7756 মিটার। 7756 মিটার পর্যন্ত প্রায় 250 কিলোমিটার জুড়ে 2500 কিলোমিটার দীর্ঘ স্থান জুড়ে হিমালয় অবস্থান করছে। দীর্ঘ স্থান জুড়ে হিমালয় অবস্থান করছে, বুঝতে পেরেছো? হিমালয় অবস্থান করছে। বলো এই অবধি ক্লিয়ার কিনা? দেখো হিমালয়কে যদি আমরা দেখি, আচ্ছা তোমাদের তার আগে একটা জিনিস বলি। ছোটবেলায় তোমরা অঙ্ক করতে নিশ্চয়ই, যখন দুটো ধরো মান বেরোতে, তখন আমরা কি করতাম? ধরো কোনো একটা দৈর্ঘ্য প্রস্থ রিলেটেড কোনো অঙ্ক করছি, আমরা কি বলতাম? বড় দৈর্ঘ্য কখনো প্রস্থ কখনো দৈর্ঘ্যের চেয়ে বড় হতে পারে না। দেখো প্রস্থও যা দৈর্ঘ্যও তাই, কিন্তু প্রস্থটা কি? ছোট দৈর্ঘ্য, বুঝতে পারছো? দুটোই দৈর্ঘ্যের তোমার লেন্থ দুটোই তোমার হচ্ছে কি বলবো দৈর্ঘ্য, কিন্তু যেটা ছোট সেটা তোমাকে আমরা কি বলছি? প্রস্থ, আর যেটা বড় সেটাকে আমরা দৈর্ঘ্য। তা আমরা কি দেখছি? হিমালয় তোমার এই যে পূর্ব থেকে পশ্চিম দিকেই বেশিটা বড় হয়েছে, এর দৈর্ঘ্যটা পূর্ব থেকে পশ্চিম দিকেই বেশি বিস্তৃত, তাই এটাকে আমরা দৈর্ঘ্য বলবো, বুঝতে পেরেছো? আর এই যে তোমার উত্তর থেকে দক্ষিণে যেটা, সেটা তো কম, এটাকে আমরা কি বলবো? তোমার প্রস্থ বলবো। এটাকে আমরা প্রস্থ বলবো। তাহলে হিমালয় পূর্ব পশ্চিমের দৈর্ঘ্য কত? পূর্ব পশ্চিম, অর্থাৎ হিমালয় যদি দৈর্ঘ্য দেখি, বা হিমালয় পূর্ব পশ্চিমের দৈর্ঘ্য বা দৈর্ঘ্য বরাবর দেখি, তাহলে কত দেখবো আমরা? হিমালয়ের পূর্ব পশ্চিমের দৈর্ঘ্য, হিমালয়ের পূর্ব পশ্চিমের দৈর্ঘ্য কত? পূর্ব পশ্চিমের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য বা কি? সবাই কি দেখতে পাচ্ছ না নাকি? সবাই দেখতে পাচ্ছ না? ভাই তোমার নেটের প্রবলেম ভাই। বা দৈর্ঘ্য বরাবর কি হবে?
হ্যাঁ বলো। হ্যাঁ, যাই বলো না কেন, হ্যাঁ হবে হবে হবে, একই একই, পশ্চিম থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম, একই একই একই, বুঝতে পেরেছো? একই, কোনো সমস্যা নেই। পশ্চিম থেকে পূর্ব বলো না, সমস্যা নেই, বলো সমস্যা নেই। বা দৈর্ঘ্য বরাবর কত, দৈর্ঘ্য বরাবর, বরাবর কত তোমার, 2500 কিলোমিটার। আর হিমালয়ের তোমার হলো উত্তর থেকে দক্ষিণে, উত্তর থেকে দক্ষিণে অর্থাৎ প্রস্থ বরাবর, হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে, হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে, উত্তর থেকে দক্ষিণে, উত্তর থেকে দক্ষিণে কত, অর্থাৎ বা প্রস্থ বরাবর, উত্তর থেকে দক্ষিণে, দক্ষিণে বা প্রস্থ বরাবর কত, প্রস্থ বরাবর কত বলো, কত প্রস্থ বরাবর কত, প্রস্থ বরাবর দৈর্ঘ্য কত, 250 কিলোমিটার থেকে 400 কিলোমিটার। তুমি বলবে স্যার কি করে হলো, দেখো এগুলো তো এইভাবে যখন যাচ্ছে তখন দেখো কোথাও একটু বেশি উঁচু, কোথাও আবার একটু নিচু, দেখো দেখেছো, এই সেই হিসেবে ওই 250 থেকে 400-র মধ্যে ওদের ধরা হয়েছে। এবার বুঝতে পেরেছো তো, বুঝতে পেরেছো তো? স্যার আমি ক্লাস নিয়ে করে দিচ্ছি, আমি ক্লাস নিয়ে করে দিচ্ছি। বলো বলো বলো, বুঝতে পেরেছো? বলো। এরা কথা বলে না কেন, সাবুকে এসছো নাকি আজকে? ক্লিয়ার? রঞ্জিত, রামকৃষ্ণ, চলো এবার কি হলো এটা বুঝলাম আমরা। এবার বাঁকানো যে অংশটা আমরা কি দেখছি, হিমালয় কি তোমার, সরি, পূর্ব থেকে পশ্চিম এইভাবে বেঁকে গেছে না, এইভাবে বেঁকে গেছে না, অর্ধচন্দ্রাকৃতি। তাই কি যে বাঁকানো যে অঞ্চলটি হিমালয়ে পর্বতমালা অবস্থান করছে, সেখানে আজ থেকে প্রায়, মানে বাঁকানো মানে অর্থাৎ অর্ধচন্দ্রাকৃতি যে অঞ্চলে আছে হিমালয় অবস্থান করছে, অর্থাৎ বর্তমানে যেখানে হিমালয় অবস্থান করছে, সেখানে আজ থেকে 7 কোটি বছর আগে টেথিস যুগে টেথিস মহিকাত বা টেথিস সাগর, সাগর ছিল। কালক্রমে সমুদ্রটি উত্তরের ওই যেটা বললাম আঙ্গারল্যান্ড ও দক্ষিণের গন্ডোয়ানা ল্যান্ড, যেটাকে তোমার হচ্ছে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, এই দুটি প্লেটের মুখোমুখি সংঘর্ষের ফলে হিমালয়ের সৃষ্টি হয়েছে। বুঝতে পেরেছ? তাহলে কি বর্তমানে যেখানে হিমালয় অবস্থান করছে ওখানে 7 কোটি বছর আগে কি ছিল তোমার, 7 কোটি বছর আগে কি ছিল, টেথিস সাগর ছিল, বুঝলে, বা টেথিস মহিখাত ছিল, বুঝতে পেরেছ, বা টেথিস মহিকাত ছিল। তাহলে কি হলো, বর্তমানে, বর্তমানে যে অঞ্চলটিতে, যে অঞ্চলটিতে হিমালয় পর্বতমালা অবস্থান করছে, হিমালয় পর্বতমালা অবস্থান করছে, পর্বতমালা অবস্থান করছে, হিমালয় পর্বতমালা অবস্থান করছে, সেখানে আজ থেকে, সেখানে আজ থেকে 7 কোটি বছর পূর্বে, 7 কোটি বছর আগে টারশিয়ারি যুগে, টারশিয়ারি যুগে টেথিস মহিখাত বা টেথিস সাগর ছিল। টেথিস মহিখাত, মহিখাত বা টেথিস সাগর ছিল, টেথিস সাগর ছিল, সাগর ছিল, বুঝতে পেরেছ? তা কালক্রমে সমুদ্রটির উত্তরে গন্ডোয়ানা ল্যান্ড ও দক্ষিণে, উত্তরে আঙ্গারনা ল্যান্ড ও দক্ষিণে গন্ডোয়ানা ল্যান্ডের দুটি পাতের মুখোমুখি সংঘর্ষে হিমালয় সৃষ্টি হয়। বুঝতে পেরেছ? তাহলে কি হলো তোমার,
কালক্রমে কালক্রমে এই সমুদ্রটির উত্তর আঙ্গারল্যান্ড ও দক্ষিণ গন্ডোয়ানা ল্যান্ড এই দুটি প্লেটের মুখোমুখি সংঘর্ষে মুখোমুখি সংঘর্ষে হিমালয়ের সৃষ্টি হয়। বুঝতে পেরেছো? হিমালয়ের সৃষ্টি হয়। তাহলে কি পৃথিবীর নবীনতম ভঙ্গিল পর্বতশ্রেণীর মধ্যে হিমালয় অন্যতম। নবীন কেন? ভঙ্গিল পর্বত মানে ফোল্ড মাউন্টেন, বুঝতে পেরেছো? দেখো হিমালয় কিন্তু এখনো, হিমালয়ের উচ্চতা বাড়ছে, হিমালয়ের এখনো গঠন চলছে। দেখো আরাবল্লী হলো পৃথিবী তথা ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত। আরাবল্লীর তুমি যদি অবস্থান দেখো, আরাবল্লী কোথায় আছে? দক্ষিণ ভারতে। ওই প্লেটটা তো আগে ছিল, ওটা তো আগে তোমার হচ্ছে যখন তুমি ওই যে প্যান্থালাসের কথা বলছি, ওখান থেকেই তো ভাসতে ভাসতে ওটা তো এক কথায় ওখানে এসে করেছে। ওটা কিন্তু অনেক আগে থেকেই ছিল। আর হিমালয় তো ওই যখন দুটো প্লেটের কলিশন হলো তখন হিমালয় তৈরি হয়েছে। হিমালয় তো অনেক পরে ফর্ম করেছে। হিমালয় হলো নবীন মানে যারা হলো যুবক, বুঝতে পেরেছো? হিমালয় হলো যুবক, বুঝতে পেরেছো? তাহলে পৃথিবীর নবীনতম ভঙ্গিল পর্বতশ্রেণী ফোল্ড মাউন্টের মধ্যে হিমালয় অন্যতম। তাহলে হিমালয় কি আমরা কি বলতে পারি? পৃথিবীর নবীনতম ভঙ্গিল পর্বত শ্রেণীর যেটা ফোল্ড মাউন্টেন বলা হচ্ছে, ফোল্ড মাউন্টেন মধ্যে হিমালয় একটি, বুঝতে পেরেছো? হিমালয় তোমার হচ্ছে একটি। তারপরে কি এইবার যদি তোমাকে বলে নবীন ভঙ্গিল পর্বত জানলাম, ঠিক আছে, আমাকে তো এবার তাহলে প্রাচীন ভঙ্গিল পর্বত কোনটা? সেটা হলো তোমার কি আরাবল্লী কিন্তু ভঙ্গিল পর্বত, কিন্তু ওটা হলো তোমার কি প্রাচীন ভঙ্গিল পর্বত। কারণ ও কিন্তু অলরেডি তোমার এই যে দক্ষিণ ভারতের যে প্লেটুটা না, এই যে তোমার হচ্ছে এই যে যেটা যেটাকে আমরা পেনিনসুলার ইন্ডিয়া বলি। কারণ পেনিনসুলার কেন বলে? উপদ্বীপীয়, যার তিন দিকে জল থাকে। তাই এই প্লেটুর মধ্যেই তো তোমার এই অবস্থান করছে না। আর এইটাই তো ভাসতে ভাসতে এসে কি করেছে? ইউরেশিয়ান প্লেটকে করেছে, ঘা দিয়েছে, তার ফলে হিমালয় তৈরি। তাহলে ওটা আগে থেকেই ছিল। তাহলে কি নোটটা কি হলো? নোট হিসেবে আমরা কি লিখবো? আরাবল্লী পর্বতটি হলো পৃথিবী তথা ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত, বুঝতে পেরেছো? আরাবল্লী পর্বতটি হলো হ্যালো, আচ্ছা শোনা যাচ্ছে, চলো। আরাবল্লী পর্বতটি হলো পৃথিবী তথা ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত। পৃথিবী তথা ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত, বুঝতে পেরেছো? আর হিমালয়ের আগে ওখানে কি ছিল? সাগর ছিল। সাগরে তো জলজ প্রাণী থাকবে। আর জলজ প্রাণী আস্তে আস্তে কি হবে? যখন হয়ে গেছে তখন কি ওটা ওইভাবে চাপা পড়ে থাকবে। বিভিন্ন এই যে তুমি যে আমরা কয়লায় যে পাথুরে কয়লা, ডিজেল, পেট্রোল, এগুলো কি জানো? এগুলো আজ থেকে ধরো কোটি কোটি বছর আগে কোনো সভ্যতা ছিল বা কোনো মানুষ ছিল, তারা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বা কোনো কারণে মাটির নিচে চাপা পড়ে গেছে। চাপা পড়ে গিয়ে এরকম থাকতে থাকতে কয়লায় পরিণত হয়ে গেছে তারা, বুঝতে পেরেছো? ফসিলে পরিণত হয়ে গেছে। তা হিমালয়েও কিন্তু তোমার ফসিল দেখা যায়।
বুঝতে পেরেছো? হিমালয়েও কিন্তু তোমার ফসিল দেখা যায়, বুঝতে পেরেছো? তাহলে কি হিমালয়ে ফসিল দেখা যায়, হিমালয়ে ফসিল দেখা যায়, ফসিল দেখা যায়, দেখা যায়। বলো ক্লিয়ার কিনা অবধি বলো, ওই বুঝতে পেরেছো? দেখো হিমালয় তুমি যদি ছবিটা দেখো, হিমালয়কে কিভাবে দেখবে তুমি? এরকম সুচালো বাঁক দেখবে, এরকম 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 দেখবে না? এটাকে একটা নাম আছে, কি জানো? সিনটেক্সিয়াল বাঁক, অর্থাৎ সুচালো বাঁক। তাহলে হিমালয়ে সিনটেক্সিয়াল বাঁক দেখা যায়, হিমালয়ে সিনটেক্সিয়াল বাঁক দেখা যায়, বুঝতে পেরেছো? হিমালয়ে সিনটেক্সিয়াল বাঁক দেখা যায়, সিনটেক্সিয়াল বাঁক দেখা যায়, সিনটেক্সিয়াল, হিমালয়ে সিনটেক্সিয়াল বাঁক দেখা যায়, বাঁক দেখা যায়, বুঝতে পেরেছো? বাঁক দেখা যায়। এই সিনটেক্সিয়াল বাঁক মানে কি? তোমার সুচালু বাঁক। কি বাঁক? তোমার সুচালো বাঁক, সুচালো বাঁক, বুঝতে পেরেছো? হিমালয় পর্বতমালা অবস্থিত পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা ৮৮৪৮, যদিও এটা এখন ৮৮৫০ হয়ে গেছে, বুঝলে? বা এটা ৮৮৪৮ এখন রেকর্ডে এটাই আছে, এটা লেখো, কিন্তু এটা বেড়েছে দেখছিলাম কোথাও। যেটা কোথায় অবস্থিত বলো, পারবে কেউ? মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত বলো? তো হিমালয় নেপালে, ভেরি গুড। হিমালয়, এবার কথা হলো, তুমি তো নেপালে বললে, তো নেপালে মাউন্ট এভারেস্টকে কি বলা হয় বলো? তুমি বললে মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত, খুব ভালো, কিন্তু নেপালে মাউন্ট এভারেস্টকে কি নামে রাখা হয় বলো? না আমি বলে দিচ্ছি। তাই হিমালয় পর্বত কি বলো? আচ্ছা আমি বলে দেবো, সাগরমাথা। হিমালয় পর্বতমালা পৃথিবীর উচ্চতম শৃঙ্গ, মানে হিমালয় পর্বতমালা অবস্থিত, মাউন্ট এভারেস্ট পৃথিবীর উচ্চতম শৃঙ্গ, যেটা নেপালে অবস্থিত। ধরবো হিমালয় পর্বতমালায় অবস্থিত, হিমালয় পর্বতমালায় অবস্থিত পৃথিবীর উচ্চতম শৃঙ্গ, পৃথিবীর উচ্চতম শৃঙ্গ, উচ্চতম শৃঙ্গ কি তোমার? মাউন্ট এভারেস্ট। কি? মাউন্ট এভারেস্ট, এভারেস্ট। এই মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? ৮৮৪৮ মিটার, বুঝতে পেরেছো? ৮৮৪৮ মিটার। এটা বেড়েছে, কিন্তু এটা রেকর্ড এখনো নিনি, সরকারিভাবে এটাই আছে। এখন ৮৮৫০-এর কথা বলছো তো? কত? ৫১ বা ৫০, ওই ৫০-৫১, কিন্তু ওটা এখন রেকর্ডে আসেনি, বুঝলে? ওই জন্য দিন লিখছি না আমি। আমি তোমাদের বললাম না হিমালয়ের উচ্চতা এখনো বাড়ছে। এটি তোমার নেপালে অবস্থিত, বুঝলে? দেখো আমি তোমাদের এনসিআরটির থেকে করাই তো, তো দিলেই করাবো। তোমরা লিখে রাখতে পারো ৮৮০০ লিখে রাখতে, ৫০ লিখে রাখো না, বেড়েছে, সমস্যা নেই। এটি নেপালে অবস্থিত। তাহলে এই যে মাউন্ট এভারেস্টকে নেপালে কি বলে? যেটা বললাম, মাউন্ট এভারেস্টকে নেপালে বলে কি? সাগর। কারণ আগে তো ওখানে সাগরই ছিল, কিন্তু পরবর্তীতে ওটা কি হয়েছে তোমার? ওটা এখন পর্বত হয়ে গেছে। তাহলে কি তোমার এটাকে নেপালে কি বলা হয়? তোমার সাগর মাথা, বুঝতে পেরেছো? তাহলে মাউন্ট এভারেস্টকে নেপালে কি বলা হয়? তোমার হলো সাগর মাথা। আচ্ছা খুব ভালো কথা, এই যে এই মাউন্ট এভারেস্টের উচ্চতা সর্বপ্রথম কে পরিমাপ করে বলো তো? আচ্ছা বলো তো, পারবে? নেপালে মাউন্ট এভারেস্টকে সাগর মাথা বলা হয়। মাউন্ট এভারেস্টকে সাগর মাথা বলা হয়। সাগর
মাথা বলা হয়, বুঝতে পেরেছো? সাগর মাথা বলা হয়। রাধানাথ শিকদার মাউন্ট এভারেস্টের সর্বপ্রথম উচ্চতা পরিমাপ করেন। কে? রাধানাথ শিকদার, বুঝতে পেরেছো? রাধানাথ শিকদার, রাধানাথ শিকদার সর্বপ্রথম মাউন্ট এভারেস্টের উচ্চতা পরিমাপ করেন, বুঝতে পেরেছো? উচ্চতা পরিমাপ করেন। বলো ক্লিয়ার হলো অবধি? বলো ক্লিয়ার হলো? বলো বলো বলো, ক্লিয়ার তো নাকি? বলো ক্লিয়ার? এই কথা বলে না কেন এরা? দেখো, এই মাউন্ট এভারেস্টের বিভিন্ন নাম আছে। কি কি তোমার? তিব্বতী ভাষায় কি বলে জানো? সোমলুংমা। মাউন্ট এভারেস্টকে তিব্বতী ভাষায় কি বলে জানো? সোমলুংমা। তিব্বতী ভাষায় মাউন্ট এভারেস্টকে বলে, তিব্বতী ভাষায় মাউন্ট এভারেস্টকে বলা হয় বলা হয় সোমলুংমা। সোমলুংমা, বুঝতে পেরেছো? লুংমা। চীনা ভাষায় কি বলা হয়? কুত্তনলুংমা। চীনা ভাষায় কি বলা হয় মাউন্ট এভারেস্টকে? চীনা ভাষায়, আজকে কিন্তু তোমাদের ছুটি হিসাবে, তাও আমি ক্লাস নিচ্ছি। মাউন্ট এভারেস্টকে কি বলা হয়? মাউন্ট এভারেস্টকে বলা হয় কি? কুত্তনলুংমা। কি কুত্তা কুত্তা কি নাম দিয়েছে, লাংমা। মাউন্ট এভারেস্টের পূর্বে নাম কি ছিল জানো? পিক 15, পিক 15, বুঝতে পেরেছো? মাউন্ট এভারেস্টের পূর্বে নাম কি ছিল তোমার? পিক 15। মাউন্ট এভারেস্টের পূর্বে নাম ছিল কি? পিক 15। মাউন্ট এভারেস্টের পূর্বে নাম ছিল কি তোমার? পিক 15। পিক 15। বলো ক্লিয়ার হলো? বলো এই অবধি বুঝতে পেরেছো তো? এই অবধি বুঝতে পেরেছো? কেন আজকে ছুটি দিতে হবে কেন? কেন আজকে ছুটি কেন? ঘুরতে বেরোবে নাকি? সে যা যা রেকর্ড ক্লাস দেখবে, আমার তো ক্লাস করাতে হবে না। আজকে সায়েন্স ব্যাচটাই ছুটি দিয়েছি। আর ভালো কথা, সায়েন্স ব্যাচে দাম হাইক করবে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও নিয়ে নাও, এর মধ্যে 999 হয়ে যাবে সায়েন্স ব্যাচের দাম, বুঝলে? বুঝতে পেরেছো? সায়েন্স ব্যাচের দাম কিন্তু হাইক করবে। বলো ক্লিয়ার? আচ্ছা, সবচেয়ে বেশি এভারেস্ট কে জয় করেছে বলতে পারবে? সবচেয়ে বেশি এভারেস্ট কে জয় করেছে? সবচেয়ে বেশি
এভারেস্ট জয় করেছে, এভারেস্ট জয় করেছে কে? এভারেস্ট শৃঙ্গ কে জয় করেছে? শৃঙ্গ কে জয় করেছে? কে জয় করেন? আপ্পা শেরপার, আপ্পা, আপ্পা শেরপার, আপ্পা শেরপার, শেরপার কতবার জানো? কে বলতে পারবে কতবার? 21 বার। বুঝতে পারছো? 21 বার করেন। 1953 সালে প্রথম এভারেস্ট জয় করেন তেনজিং নোরগে ও এডমন্ড হিলারি। আচ্ছা আজকে ঠিক আছে, আজকে তোমার কথা শুনেই অল্পই পড়াচ্ছি, আর একটা পেজ পড়িয়ে শেষ করে দেবো। সামনের দিন থেকে তোমাদের 3 দিনের মধ্যে আমি শেষ করবো, সব টাইপ থাকবে, বুঝলে? এগুলো তো স্ট্যাটিক পার্ট, একটু ওই জন্য হাতে লিখে করাচ্ছি। বাট এরপর থেকে হিমালয়ের ভাগগুলো আমি হাতে করাবো। হিমালয়ের দুটো ভাগ হয়, দৈর্ঘ্য বরাবর, প্রস্থ বরাবর। দৈর্ঘ্য বরাবর পশ্চিম হিমালয়, মধ্য হিমালয়, পূর্ব হিমালয়। দৈর্ঘ্য বরাবর কি? কাশ্মীর হিমালয়, পাঞ্জাব হিমালয়, কুমায়ুন হিমালয়। পূর্ব হিমালয়ের মধ্যে সিকিম, দার্জিলিং হিমালয়, ভুটান হিমালয়, অরুণাচল হিমালয়। এগুলো আমি তোমাদের সামনের দিন করাবো, কেমন? 1953 সালে প্রথম এভারেস্ট জয় করেন, প্রথম এভারেস্ট জয় করেন, জয় করেন, প্রথম এভারেস্ট জয় করেন তেনজিং নোরগে ও এডমন্ড হিলারি। তেনজিং নোরগে ও এডমন্ড হিলারি, এডমন্ড হিলারি। বুঝতে পেরেছো? এডমন্ড হিলারি। ভারতের সিকিম ও নেপাল সীমান্তে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা হিমালয়ের দ্বিতীয় ও পৃথিবীর তৃতীয় বৃহত্তম শৃঙ্গ। বুঝতে পেরেছো? কি হবে তোমার? ভারতের সিকিম ও নেপালে অবস্থিত, ভারতের সিকিম, সিকিম ও নেপালে অবস্থিত, অবস্থিত মানে নেপাল সীমান্তে অবস্থিত, এটা মূলত হবে। সিকিম ও নেপাল সীমান্তে অবস্থিত, নেপাল সীমান্তে, সীমান্তে অবস্থিত, অবস্থিত কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা হিমালয়ের দ্বিতীয়, হিমালয়ের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম শৃঙ্গ। ও না, শুধু কি বলছি, হিমালয়ের দ্বিতীয়, পৃথিবীর তৃতীয় বৃহত্তম শৃঙ্গ। হিমালয়ের দ্বিতীয় ও পৃথিবীর, পৃথিবীর তৃতীয় বৃহত্তম শৃঙ্গ, তৃতীয় বৃহত্তম শৃঙ্গ। বুঝতে পেরেছো? পুরোপুরি অবস্থিত, ভারতের মধ্যে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো নাঙ্গা পর্বত, যেটা হলো 8126 মিটার উচ্চতা। বুঝতে পেরেছো? তাহলে কি তোমার পুরোপুরি, পুরোপুরি ভারতের, ভারতের মধ্যে অবস্থিত, ভারতের মধ্যে অবস্থিত, ভারতের মধ্যে অবস্থিত হিমালয়ের, হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, সর্বোচ্চ শৃঙ্গ, শৃঙ্গ নাঙ্গা পর্বত, নাঙ্গা পর্বত। বুঝতে পেরেছ? নাঙ্গা পর্বত, যেটা 8126 মিটার উচ্চতা বিশিষ্ট, 8126 মিটার উচ্চতা বিশিষ্ট। আচ্ছা বলো, ক্লিয়ার হলো এই অবধি? শোনো, আজকে অবধি থাক। হ্যাঁ বলো। আমি এখানে হিমালয়ের কথা বলেছি। আগের দিন
না পুরোটাই না, না এই ওর মধ্যে আবার কারাকোরাম আছে, কারাকোরাম আছে, ইয়ে আছে। বলো, তোমার কথা কেটে কেটে যাচ্ছে, বলো ক্লিয়ার ভাই বলো। হ্যালো, তোমার কথা কিছুটা আসছে, এবার বলো কিছুটা আসছে কিছুটা আসছে না, বলো এবার। না হিমালয় পর্বত শ্রেণীর মধ্যে, কিন্তু হিমালয় তো আলাদা। আমি পুরোটাকে পর্বত শ্রেণী একসাথে বলি, কিন্তু হিমালয় তো আলাদা। হিমালয়তে কারাকোরাম আছে, আরো যেগুলো ছোট ছোট আছে না। তুমি শোনো, তুমি ক্লাস করো, এ অনেক বড়, ভূপ্রকৃতি অনেক বড়। আমি তোমাকে 3 দিন 4 দিন টাইম নিচ্ছি। কালকে ক্লাস হবে না, কালকে বুক বাজার লঞ্চ আছে, কালকে হবে না, বুঝলে? তোমরা বাড়িতে বসেই বই কিনতে পারবে এবার, কলেজ স্ট্রিটের দামে, বুঝতে পেরেছো? কি কোনটা?